ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসনে নিহত ৩৫, দোহায় হামলার জেরে তেল আবিবের বিরুদ্ধে আসতে পারে আরব বিশ্বের সম্মিলিত পদক্ষেপ, কাতারে আবারও আক্রমণের হুঁশিয়ারি নেতানিয়াহুর। নেপালে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক, সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে চায় আন্দোলনকারীরা। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। যুক্তরাষ্ট্রের ইউটায় আত্মায়ের গুলিতে নিহত ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ক, তদন্তে FBI। রাজনৈতিক হত্যাকাণ্ড, দাবি রিপাবলিকান দলের। এবং দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ যাওয়ায় পশ্চিমবঙ্গে ব্যাপক উচ্ছ্বাস, স্থানীয় বাজারে দাম কমার আশা আমদানিকারকদের। দুই দেশের সম্পর্কেও ইতিবাচক প্রভাব। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই জাকসু নির্বাচনের খবর। বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর শিক্ষার্থীরা দেখল কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবার কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ এবং জিএস পদে লড়ছেন ৮ জন। তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। জাকসু নির্বাচনে মোট ভোটার ১১,৯১৯ জন। ভোটারের ৪৮.৮% ছাত্রী। নির্বাচন কমিশনের তথ্যমতে জাকসু নির্বাচনে ২১টি কেন্দ্রে বসানো হয়েছে ২২৪টি বুথ। ক্যাম্পাস জুড়ে নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি আছে র্যাব ও আনসার সদস্য। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন ফারুক ভূঁইয়া রবিন, তুষার আহমেদ ইমন, মাহাদ ইসলাম ধ্রুব, জিন্নাতারা যশোয়া, মায়মুনা হালদার চৌধুরী, দিন মোহাম্মদ সাব্বির এবং মোজাফফর হোসাইন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ জাকসু ও হল সংসদের যে ভোট গ্রহণের আনুষ্ঠানিক যে সময় সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে মীর মোশাররফ হলে রয়েছি। মীর মোশাররফ হোসেন হলে আমরা এখন রয়েছে। এখানে ৪৬৪ জন শিক্ষার্থী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভোটের যে আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এখন থেকে অল্প কিছু সময় আগে স্বচ্ছ ব্যালট বাক্স সেটি এখানে যে প্রার্থীদের যে প্রতিনিধি তাদের উপস্থিতিতে নিয়ে আসা হয়েছিল এবং যেই ভোট দেওয়ার জন্য হয়তো যে শিক্ষার্থীরা এখন থেকে অল্প কিছু সময় পরেই আসা শুরু করবেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, এই হলে অর্থাৎ মীর মোশাররফ হোসেন হলে এখানে জাকসুর ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী দুজনেরই কিন্তু এখানে ভোট দেওয়ার কথা রয়েছে, অর্থাৎ আরিফুল্লাহ আদিব এবং যে শেখ সাদি হাসান তারা দুজনেই কিন্তু এই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে এবং এই কেন্দ্রে কিন্তু যে 10টি বুথ রয়েছে। আর একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে অর্থাৎ যে এই যে জাকসু নির্বাচনে এখানে কিন্তু যে শিক্ষার্থীরা মূলত জাকসুর পদে 25টি পদের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং অন্যদিকে হল সংসদে 15টি পদের বিপরীতে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই হলে অর্থাৎ যে মীর মোশাররফ হোসেন হলে আমরা এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি সেটি হলো যে 15টি পদের মধ্যে 4টি পদে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4 জন প্রার্থী তারা কিন্তু নির্বাচিত হয়েছেন। বাকি 11টি পদে 30 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসুর নির্বাচনে 25টি পদের বিপরীতে মোট 177 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যেমন আলাদা একটি উৎসাহ উদ্দীপনা রয়েছে, যেহেতু দীর্ঘ 33 বছর পরে এখানে নির্বাচন হতে যাচ্ছে, জাকসু নির্বাচন হতে যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু যে প্রশাসনের তরফ থেকে বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং অন্যদিকে আমরা কিন্তু দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু ব্যাপক তৎপরতা। সে জায়গাতে আমরা যেমন একদিকে যে পুলিশ সহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী যেমন সোয়াত, এবিপিএম, নানান রকম আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা কিন্তু যে ক্যাম্পাস জুড়ে রয়েছে। আমরা একটু আমাদের অন্য সহকর্মীদের কাছ থেকে খবরাখবর জানবো। শুরুতেই মুজাফফর হোসেন জয়ের সঙ্গে যুক্ত হতে চাই। জয়। ধন্যবাদ রবিন। আমি যখন সকালে এসেছি দেখেছি সেই কাকডাকা বোর্ড থেকে সকাল 6টা থেকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন স্থানে তাদেরকে প্রেরণ করা হয়েছে। আমরা যখন নির্বাচন কমিশনে এসেছি তখন দেখেছি নির্বাচন কমিশনে দেখেছি যে নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার সহ বিভিন্ন ধরনের পেপার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখান থেকে বিভিন্ন স্থানে চলে গিয়েছেন। তো সকালে কথা হয়েছিল নির্বাচন কমিশনের যে সদস্য, তার সাথে কথা হয়েছিল। তিনি জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। ব্যালট পেপারগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোট 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখনো পর্যন্ত এখানে কাজ করছেন। এবং আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু প্রায় 1,500 পোশাকে এবং পোশাকধারী, একই সাথে র্যাব এবং সেনাবাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে প্রায় 1,500-এর মতো আইন শৃঙ্খলা বাহিনী এখানে কাজ করছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু করতে কিন্তু সকল ধরনের প্রস্তুতি এখানে রাখা হয়েছে। একই সাথে কিন্তু 21টি কেন্দ্র অর্থাৎ 10টি রয়েছে নারীদের জন্য ভোট প্রদান কেন্দ্র এবং 10টি রয়েছে ছেলেদের জন্য 11টি রয়েছে ছেলেদের জন্য ভোট প্রদান কেন্দ্র। এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু 7 থেকে 10টি করে বুথ স্থাপন করা হয়েছে, যে বুথে অন্তত পক্ষে 1 থেকে 150 পরিমাণ ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় এটি করা সম্ভব বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। প্রতিটি কেন্দ্রে প্রায় 7 থেকে 1000 পরিমাণ ভোটার রয়েছেন এবং সেই ভোটাররা এই 8 ঘন্টার মধ্যে অর্থাৎ 9টা থেকে 5টা পর্যন্ত ভোট কার্যক্রম চলবে। এবং সেই মোতাবেক কিন্তু যে পরিমাণ সংখ্যক ভোটার রয়েছে তারা কিন্তু এই সময়ের মধ্যে ভোট দেওয়া নিশ্চিত করতে পারবেন। যে জন্য 8 থেকে 9টি ভোট কেন্দ্র বা বুথ স্থাপন করা হয়েছে, সেই বুথগুলোতেই ভোটাররা ভোট দিবেন। আমরা আরও জানবো, আমাদের সহকর্মী মাইমুনা রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে। এই হলে আজকে বসে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি রিটার্নিং অফিসার, পোলিং অফিসার সহ হল সংসদের পোলিং এজেন্টরাও এখানে উপস্থিত রয়েছে। যদিও এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কেন্দ্রীয় সংসদের পোলিং এজেন্টরা এখানে থাকতে পারবেন কিনা। ইতিমধ্যে এই কেন্দ্রে এখন স্বচ্ছ ব্যালট বক্স আমরা দেখতে পেয়েছি এবং এছাড়াও যে ব্যালট পেপার এবং ভোটের যে যাবতীয় সরঞ্জামগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে এসে পৌঁছেছে। এছাড়া কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে হল সংসদের যে পোলিং এজেন্টরা রয়েছে তাদেরকে ফাঁকা ব্যালট বাক্স দেখিয়ে ভোটের যে স্বচ্ছতা সেটি আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই হলে এই বেগম খালেদা জিয়া হল ছাড়াও 10টি মেয়েদের হলে ভোট অনুষ্ঠিত হবে। 21টি কেন্দ্রের মধ্যে, যার মধ্যে 10টি হচ্ছে মেয়েদের ভোট কেন্দ্র। এর মধ্যে এখন বেগম খালেদা জিয়া হলে আসলে আমরা ভোটার সংখ্যা হচ্ছে 405 জন ভোটার রয়েছে। এছাড়াও আমরা আজকে যেটি জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে আসলে ভোট গ্রহণ শুরু হবে, যার প্রস্তুতি ইতিমধ্যে আসলে সকল কেন্দ্রগুলোতে শুরু হয়ে গেছে। ভোট কেন্দ্রের চারপাশে আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও দেখতে পেয়েছি। আর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জন্য 178 করছেন। এছাড়া হচ্ছে আসলে আমরা দেখেছি যে এখানে হল সংসদের 15টি এবং কেন্দ্রীয় সংসদের 21টি মিলে প্রত্যেক ভোটারকে 40টি পদের জন্য ভোট দিতে হবে। আর জাকসু নির্বাচনে
ছাত্রদের 11 হলে 6,018 জন ভোটার এবং ছাত্রীদের 10 হলে 5,729 জন ভোটার আজকে ভোটে অংশ নেবেন। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী তালিকায় রয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র, বাগুছা সহ স্বতন্ত্র প্যানেল। আমরা মেয়েদের হলগুলোতে আসলে আমরা সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি যে বিভিন্ন হলগুলোতে আসলে এর আগেই ব্যালট পেপার পৌঁছে গেছে এবং সকালে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে আসলে ভোটের নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার এবং অন্যান্য ভোটের সরঞ্জামাদি এনে এখানে আসলে নির্বাচন রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমরা রিটার্নিং অফিসার, পোলিং অফিসার তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি তারা জানিয়েছেন যে ভোটের যথেষ্ট পরিবেশ তারা দশম এই জাকসু নির্বাচনে স্বচ্ছভাবে এবং শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে সেটির মুক্তি আছেন এখানে নির্বাচন কমিশনের ঘড়ির কাঁটায় 9:11 থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ঘড়ির কাঁটায় 9:11 থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। এই মুহূর্তে আমরা আছি কামাল উদ্দিন হলে, যে হলে আমরা 333 জন শিক্ষার্থী রয়েছে যারা এরই মধ্যে ভোট কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আমরা ভোট কেন্দ্রগুলোতে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন, কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন, তারা ব্যালট পেপারগুলোকে হিসাব নিকাশ করছেন তাদের ভোটার অনুযায়ী ব্যালট পেপার এসেছে কিনা। কারণ যে ব্যালট পেপারটি গতকাল রাত্রে আসার কথা ছিল সেটি কিন্তু এসেছে এই কিছুক্ষণ আগে। ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ আগেই কিন্তু এই ব্যালট পেপারগুলো এসেছে। এই ভোট কেন্দ্রগুলোতে 21টি ভোট কেন্দ্র, অর্থাৎ ছেলে এবং মেয়েদের, অর্থাৎ ছেলেদের 11টি, মেয়েদের 10টি, অর্থাৎ 21টি হলে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং যেখানে 224টি বুথ রয়েছে, এই 224টি বুথে শিক্ষার্থীরা টোটাল 40টি পদের জন্য তারা ভোট দিবেন। 25টি পদ হচ্ছে জাকসুর কেন্দ্রীয় নির্বাহী কমিটির জন্য এবং 15টি হচ্ছে হল সংসদের জন্য। একটু বলে রাখা ভালো যে জাহাঙ্গীরনগরের এবারে নির্বাচনটি 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। এর জন্য কিন্তু আসলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক ধরনের উৎসবের আমেজ বইছে, কারণ এর আগে সবশেষ 1992 সালে যে জাকসু নির্বাচনটি হয় তা 93 সালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু সেই নির্বাচনটি বন্ধ হয়ে যায়। 1971 সালের 12 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর পরের বছর অর্থাৎ 72 সালে প্রথম জাকসু নির্বাচন হয় এবং 72 সালের পর এরপর 25 সাল পর্যন্ত মাত্র 9টি জাকসু নির্বাচন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো 33 বছরের যে অবসান ছিল, 33 বছরের যে আক্ষেপ ছিল, 33 বছরের যে অপেক্ষা ছিল, সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। এবং এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা একটি উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রগুলোতে প্রবেশ করছেন, স্ব হলে তারা তাদের ভোট দিচ্ছেন। এবং আমি একটু বলে রাখতে চাই, আজকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো ছিল। প্রায় 1000 থেকে 1200 পুলিশ কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সদস্যরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আমরা একটু বলে রাখতে চাই, সবচেয়ে বেশি শিক্ষার্থী কিন্তু আসলে নারীদের যে হলগুলো, যেমন তারামন বিবি, ফজিলাতুন্নেসা, এই হলগুলোতে আসলে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। জাহাঙ্গীরনগরের অন্য প্রান্তে নারী হলের কি খবর রয়েছে সে খবর আমরা জানবো সহকর্মী জিন্নাতারা যশোয়ার কাছ থেকে। যশোয়া, ভোট গ্রহণের সময় শুরু হয়ে গেছে, 9টা বেজে বেশ অনেকটা সময় পার হয়েছে। তবে আমি এখন আছি 15 নম্বর হলে, যেটি আগে ছিল বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল। সেই হলে এখন পর্যন্ত কোনো ভোটারকে আমরা প্রবেশ করতে দেখিনি ভোট কেন্দ্রে, কিন্তু পোলিং অফিসার, রিটার্নিং অফিসাররা আমাদেরকে জানিয়েছেন তারা ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে হয়, প্রার্থীদের কোনো এজেন্টকেও এখন পর্যন্ত 15 নম্বর হলে আমরা প্রবেশ করতে দেখিনি। 571 জন ভোটার রয়েছে এই হলে, তবে এখন পর্যন্ত একটি ভোটারকেও আমরা দেখিনি এবং একটি ভোট গ্রহণও হয়নি, অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে পোলিং অফিসার, রিটার্নিং অফিসাররা, আমরা যেমনটা বলছিলাম, তারা আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে তারা 9টা থেকেই প্রস্তুত, তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা ব্যালট পেপার প্রস্তুত করেছেন, ব্যালট বক্স প্রস্তুত করেছেন এবং এজেন্টরা যেখানে বসবেন সেই জায়গাগুলো তারা প্রস্তুত করেছেন, ভোট বুথগুলো সম্পূর্ণ
এবং জানিয়ে রাখতে হয় এই 15 নম্বর মুজিব হলে 15 নম্বর হলে যেমন আমরা দেখেছি যে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা বাকি যে আশেপাশের নারী হলগুলো রয়েছে সুফিয়া কামাল রোকেয়া হল সেখানেও ভোট গ্রহণের প্রক্রিয়া আসলে শুরু হয়ে গেছে, কিন্তু ভোটাররা এখন এই মুহূর্তে এই হলে এখন পর্যন্ত তেমন ভোটারকে আমরা প্রবেশ করতে দেখিনি। তবে বাইরে বেশ কয়েকজন ভোটারকে, যেহেতু হলে হলে ভোট হচ্ছে, হলের আবাসিক শিক্ষার্থীরাই সেই অফিসার রিটার্নিং অফিসার হয়তো বা শিক্ষার্থী দেরি করে সময় নিয়ে ভোট দিতে আসছেন, একদম ঠিক 9টায় তারা আসছেন না, যেহেতু তাদের হল তাদের আবাসিক হল, সেজন্য তারা হয়তো বা 9:30 কিংবা 10টা নাগাদ আসা শুরু করতে পারেন, এমন কথাও আমাদের রিটার্নিং অফিসার বলেছিলেন। এবং জানিয়ে রাখতে হয় এবছর জাকসু হচ্ছে 33 বছর পর এবং 10ম বারের মতো হচ্ছে জাকসু নির্বাচন এবং ভোটার রয়েছে প্রায় 12,000-এর মতো এবং এই 15 নম্বর হলেই রয়েছে 571টি ভোটের মতো। তবে কেন্দ্রীয় সংসদ নিয়ে যেমন আলোচনা আছে, হল সংসদ নিয়ে একটু আলোচনা কম, কারণ প্রার্থী তুলনামূলক কম এই হলে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে 15 নম্বর হল থেকে সবশেষ খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য প্রান্তে আছেন আমাদের সহকর্মী তুষার আহমেদ ইমন, যাচ্ছি তার কাছে। দাঁড়িয়ে আছি 21 নং ছাত্র হলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এক উৎসবের আমেজ আমরা খেয়াল করছিলাম যে সকাল থেকে আসলে ব্যালট বক্সগুলো আসছিল একে একে কেন্দ্রে এবং ইতোমধ্যেই কিন্তু ব্যালট পেপারগুলো চলে এসেছে এবং আমাদের সিদ্ধান্ত হয়েছিল জাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে হল পোলিং এজেন্টরা থাকবেন না, তবে রাতে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে হল সংসদের যারা প্রার্থী থাকবেন তাদের জন্য পোলিং এজেন্ট থাকতে পারবেন এবং ইতোমধ্যেই পোলিং এজেন্টদের যে কার্ড সেই কার্ডগুলো বিতরণ শুরু হয়ে গেছে এবং ব্যালট পেপারগুলো কিন্তু ইতোমধ্যেই ফেলা হয়েছে যে স্ব হলের যে ব্যালট পেপারগুলো ছিল এবং হল প্রভোস্ট এবং কর্মকর্তাগণ তারা তদারকি করছেন, ইতোমধ্যেই তারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তারা এগুলো তদারকি করছেন। 21 নং ছাত্র হল, যে হলে আমি দাঁড়িয়ে আছি, এখানে মোট প্রার্থী হলেন 30 জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করবেন সহকারী সাধারণ সম্পাদক পদে, এই পদে লড়বেন মোট 5 জন এবং এর মধ্যে সহসভাপতি পদে লড়বেন 4 জন। আমাদের জাকসু নির্বাচনের ছাত্র সংসদ নির্বাচনে শেখ রাসেল হল 21 নং ছাত্র হল থেকে স্নাতক পর্যায়ের 542 জন ছাত্র ভোট দেবেন ভোটার এবং যারা স্নাতকোত্তর পর্যায়ে আছেন তাদের মধ্যে 193 জন ভোটার এবং ইতোমধ্যেই কিন্তু কেন্দ্রের বাইরে ভোটাররা দাঁড়িয়ে পড়েছেন, তারা লাইন ধরেছেন ভোট দেওয়ার জন্য। 9টা থেকে 5টা পর্যন্ত ভোট চলবে, তবে এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি, কিন্তু ইতোমধ্যেই কেন্দ্রের বাইরে ভোটাররা দাঁড়িয়ে আছেন এবং যারা আনসার বাহিনী তারা কিন্তু ভোট কেন্দ্রের বাইরেই অবস্থান করছেন, আনসার বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, হলের সিকিউরিটি গার্ড এবং যারা তদারকি বাহিনী যারা হল সংসদটাকে নিয়ন্ত্রণ করবেন তারাও ইতোমধ্যে তাদের জায়গা নিয়ে নিয়েছেন। এবং বলে রাখতে চাই যে 33 বছর পর, দীর্ঘ 33 বছর পর কিন্তু হল সংসদ নির্বাচন, কেন্দ্রীয় জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি হলেই ব্যালট পেপার চলে গেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই ভোট শুরু হয়ে যাবে এবং ভোটগুলো শুরু হয়ে যাবে। আমাদের আরেকটি হলে আছেন সহকর্মী, আমরা সরাসরি চলে যাচ্ছি জাকসু নির্বাচনের সেই খবর জানতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের বাইরে ইতিমধ্যেই ভোটাররা অবস্থান করছে, তাদের সেই 33 বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন তারা। আর কিছুক্ষণের মধ্যেই ভোট কেন্দ্রের ভেতরের যাবতীয় যে প্রস্তুতি সেই প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে ভোট কেন্দ্রের ভেতরে যারা পোলিং এজেন্ট এবং পোলিং অফিসার রয়েছে তারা তাদের যাবতীয় প্রস্তুতি শেষ করে আসলে যে ভোট গ্রহণের যে অপেক্ষা সেই অপেক্ষা তারা করছেন এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভোটার যারা রয়েছেন তারা তাদের এই যে ব্যালট বাক্সগুলো, স্বচ্ছ ব্যালট বাক্স গণমাধ্যমের সামনে খুলেছেন এবং যে ব্যালট পেপারগুলো রয়েছে সেই ব্যালট পেপারগুলোও তারা প্রস্তুত করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই যে ভোটাররা রয়েছেন সেই ভোটাররা তাদের ভোট প্রদান শুরু করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন এই এখানকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে
আপনারা দেখছেন যে এই হলটি অর্থাৎ শহীদ রফিক জব্বার যে হল, সেই হলে প্রায় 651 জন ভোটার রয়েছেন এবং 651 জন ভোটার এখানে তাদের জাকসু নির্বাচনের যে ভোটাধিকার প্রয়োগ, তারা সেই ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই ছিল জাকসু নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর। চলছে জাকসু নির্বাচন, উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের খবর জানাতে আমাদের সাথে কয়েকটি ভোট কেন্দ্রে যোগ দিয়েছিলেন সহকর্মীরা। এবার আন্তর্জাতিক খবর। ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে চালানো হামলায় 35 জন নিহত, 131 জন আহত হয়েছেন। এদিকে দোহায় চালানো ইসরায়েলি হামলার বিরুদ্ধে কাতারের যে কোনো পদক্ষেপে দেশটিকে সহায়তা দেবেন বলে জানিয়েছেন সৌদি যুবরাজ। কাতার জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ কী হবে তা আরব দেশগুলো শিগগিরই একটি সম্মেলনে নির্ধারণ করবে। তবে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও নেতানিয়াহুর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামাস নেতাদের বহিষ্কার না করা হলে কাতারে ফের হামলা চালানো হবে। স্থানীয় সময় বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এতে কয়েকজন নিহত হয়েছেন, আহত শতাধিক। বোমাবর্ষণে ঘরবাড়ি, ত্রাণ কেন্দ্র ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ও ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী। ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল হাউথিদের সদর দপ্তর, সামরিক ঘাঁটি ও জ্বালানি ডিপো। এদিকে দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আরব বিশ্ব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট ভাষায় বলেছেন, দোহায় হামলা কেবল কাতারের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চলের বিরুদ্ধেই আক্রমণ। কাতারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি আরো বলেন, দেশটির যে কোনো পদক্ষেপে সৌদি আরব সহায়তা দেবে। কাতারের প্রতি সংহতি জানাতে দোহায় পৌঁছেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, দোহায় ইসরায়েলি হামলা কেবল আঞ্চলিক নিরাপত্তাই নয়, গাজায় জিম্মিদের জীবনকেও ঝুঁকিতে ফেলেছে। থানি স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল যেটিকে সন্ত্রাসীদের আশ্রয় দেয়া বলছে, সেটি কাতারের মধ্যস্থতার ভূমিকা। তিনি বলেন, শিগগিরই আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসরায়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা সেখানেই ঠিক করা হবে। কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়ন করছে বলে জানিয়েছে কানাডা। মধ্যপ্রাচ্যের অবস্থা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও তাতে কান দিচ্ছে না ইসরায়েল। উল্টো হুঁশিয়ার করে নেতানিয়াহু বলেছেন, হামাস নেতাদের বহিষ্কার করা না হলে কাতারে ফের হামলা চালানো হবে। সংগঠনটির সদস্যদের যারাই আশ্রয় দেবে তাদের আক্রমণ করা হবে বলেও হুমকি দেন নেতানিয়াহু। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে 11, নিখোঁজ 13। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পাঞ্জাব, পানিতে তলিয়ে ঘরবাড়ি ও ফসলি জমি। পাকিস্তানের করাচিতেও চরম দুর্ভোগ। এবার নিজ দেশেই ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে, যেখানে নৈশভোজের জন্য গিয়েছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প রেস্তোরাঁয় প্রবেশের পর সেখানে থাকা কয়েকজন উত্তেজিত হয়ে ওঠে। আন্দোলনকারীরা তাকে বর্তমানের হিটলার আখ্যা দিয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে থাকেন। এ সময় ট্রাম্প আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ইশারা করে আন্দোলনকারীদের বের করে দিতে বলেন। রেস্তোরাঁটিতে ট্রাম্পের সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ছিলেন। নেপালে বিক্ষোভকারী প্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান। স্থানীয় গণমাধ্যম বলছে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতা ছাড়ার পর এখনও থমথমে নেপালের পরিস্থিতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।
দুই দিনের টানা বিক্ষোভ, সংঘাত আর রক্তপাতের পর থমথমে অবস্থা বিরাজ করছে নেপালে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মঙ্গলবার রাত থেকেই নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছে সেনাবাহিনী। রাজধানী কাঠমান্ডুর জনশূন্য রাজপথে সাজোয়াজানের টহল দেখা গেছে, দোকানপাট ছিল বন্ধ। সেনাবাহিনী বলেছে বিক্ষোভ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বয় করছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ শিকদেল। এছাড়া তাদের সঙ্গে আলোচনা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মহাসচিবেরও। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা। জনগণের কাছে নৈতিক ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃত ব্যক্তিদের মধ্যে আমরা সর্বসম্মতভাবে সুশীলা কার্কির নাম অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রস্তাব করেছি। দুর্নীতি, বেকারত্ব আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ায় গত কয়েকদিন বিক্ষোভে উত্তাল ছিল নেপাল। 2 দিনের সহিংস আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে চালানো হয় হামলা, ভাঙচুর। হতাহত হন বেশ কয়েকজন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার থেকে চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইউটায় অঙ্গরাজ্যে আত্মায়ের গুলিতে নিহত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ক। বুধবার ভ্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করা হয়। পুলিশ জানায় প্রায় 3000 মানুষের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় কার্ককে লক্ষ্য করে গুলি চালায় আত্মাই। গুলিটি গলায় বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে ওই তরুণ রাজনৈতিক নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় দায়ী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কার্ক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন রাজনৈতিক নেতা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মঙ্গল গ্রহে প্রাচীন জীবনের সম্ভাব্য চিহ্ন পেল নাসার রোভার। সংগ্রহ করা শিলার নমুনায় জীবাণুর অস্তিত্ব খুঁজে পাওয়ার দাবি, প্রয়োজনে আরও গবেষণা। প্রথমবারের মতো রাশিয়ার ড্রোন ভূপাতিত করল ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড। বুধবার অন্তত 19টি রুশ ড্রোন প্রবেশ করে পোল্যান্ডের বিমান বাহিনী ও ন্যাটোর সহায়তায় সেগুলোর বেশ কয়েকটি ভূপাতিত করা হয়। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ন্যাটো। এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় 24 জন নিহত হয়েছেন। পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করায় প্রথমবারের মতো রুশ ড্রোন ভূপাতিত করেছে দেশটি। পোল্যান্ডের সেনাবাহিনী জানায় বুধবার তারা 19টি ড্রোন শনাক্ত করে, যার মধ্যে কয়েকটি ধ্বংস করা হয় পোল্যান্ডের বিমান বাহিনী ও ন্যাটোর সহায়তায়। স্থানীয় সেনা কমান্ড ড্রোনের অনুপ্রবেশকে আগ্রাসী পদক্ষেপ বলে অভিহিত করেছে। রুশ ড্রোনের বিষয়ে ন্যাটো মহাসচিব বলেন, পোল্যান্ডের আকাশসীমায় এমন ঘটনা অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, ইচ্ছাকৃত হোক বা না হোক এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পুরো ঘটনার মূল্যায়ন এখনও চলছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনার পর আর্টিকেল 4 সক্রিয় করেছেন, যা ন্যাটোর সদস্যদের তাদের মিত্রদের সঙ্গে পরামর্শের সুযোগ দেয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস বলেন, এটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ইউরোপীয় আকাশসীমা লঙ্ঘনের সবচেয়ে গুরুতর ঘটনা। তার দাবি, এটি ইচ্ছাকৃত ছিল, দুর্ঘটনাবশত নয়। ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পথে নয়, বরং আরও তীব্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পোল্যান্ডের আকাশে রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা এমন এক সময় ঘটল যখন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার চেষ্টা অনেকটাই থমকে আছে, আর মস্কো আকাশপথে ইউক্রেনে হামলা বাড়াচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সরকারের নীতি ও সামাজিক বৈষম্যের প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচি ঘিরে উত্তাল ফ্রান্স। প্যারিস সহ বিভিন্ন শহরে আন্দোলনে অংশ নিয়েছেন লাখো মানুষ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাধে। আটক করা হয়েছে 300-র বেশি বিক্ষোভকারীকে। চলমান আন্দোলনের জেরে বৈঠক করেছেন নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশ জুড়ে আন্দোলনের পরও ফ্রান্স পুরোপুরি অবরুদ্ধ হয়নি। বুধবার প্রতিবাদের মাত্রা ছিল ব্যাপক। বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। প্যারিসের টেনন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা চলমান আন্দোলনে যোগ দিয়ে সরকারের বাজেট নীতি ও স্বাস্থ্য খাতে বরাদ্দের ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, হাসপাতালগুলোতে শয্যা কম, জরুরি কক্ষ ভর্তি এবং স্টাফের ঘাটতি রয়েছে।
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকেরনু বুধবার মন্ত্রিসভার বৈঠক করেছেন। আলোচনার প্রধান বিষয় ছিল দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে আন্দোলনের পরও ফ্রান্স পুরোপুরি অবরুদ্ধ হয়নি। পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলেও দাবি তার। সরকারি নীতি এবং সামাজিক অসন্তোষের প্রতিবাদে গেল মে মাসে ফ্রান্সে শুরু হয় আন্দোলন। শুরুতে ডানপন্থী অনলাইন গ্রুপগুলো বিক্ষোভ করলেও বামপন্থী ও চরম বামপন্থীরা এই আন্দোলনের নিয়ন্ত্রণ নেয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের বাণিজ্যিক চালান পাঠানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের অনুমোদনে খুশি রাজ্যের সাধারণ মানুষ। 2014 সাল থেকে বাংলাদেশের স্থানীয় চাহিদার কথা বিবেচনা রেখে তৎকালীন সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। তবে 2019 সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে ফের ইলিশ পাঠানো শুরু হয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গ রাজ্যে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও সেই পরিমাণ রাজ্যের বিপুল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই প্রতি বছর গুজরাট কিংবা মায়ানমার থেকে ইলিশ আমদানি করতে হয়। বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বাজারের চাহিদা নিয়ে অস্থিরতা কাটাতে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চায়। প্রতিবারের মতো এবারও সেই আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ সরকার। তবে দেশের স্বার্থ রক্ষায় রপ্তানির সঙ্গে যুক্ত করা হয়েছে বেশ কিছু শর্ত। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় নীতিগতভাবে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। এতে খুশি পশ্চিমবঙ্গের আমদানিকারকরা। আশা করি আর এই যে মাছ প্রদান করা হয়েছে, এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন, যেটা কিন্তু আমাদের এই দুই দেশের যে সম্পর্কটা আরো ভালো দিকে যেতে পারে, এটাতে কিন্তু অনেকটা কার্যকারী হবে। বাংলাদেশের ইলিশের প্রতি তো টান থাকবে, অধিকাংশ তো সব আমাদের এখানে তো ওপার বাংলাদেশ। খুবই ভালো খবর, বাংলাদেশে ইলিশ আসছে। বাংলাদেশে ইলিশের অপেক্ষায় আমরা থাকি। 2024 সালের আগস্টের পর প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছিল। তবে এর মাঝেও ভারতের জন্য ইলিশের এই বিশেষ বাণিজ্যিক চালানকে অনেকে দুই দেশের সম্পর্কের নতুন সুবাতাস হিসেবে দেখছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ইন্দোনেশিয়া ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত 13 জন। তাদের উদ্ধারে চলছে অভিযান। বন্যায় সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সহ পর্যটকেরা। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পাঞ্জাব প্রদেশ। বন্যায় গত 2 মাসে অন্তত 37 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন পাকিস্তানের করাচির বাসিন্দারাও। পানিতে থই থই করছে চারপাশ, কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানি। তার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে সাধারণ মানুষ। এ দৃশ্য ভারতের পাঞ্জাবের। আগস্টের শুরু থেকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এ রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বাসায় বন্যার পানি ঢোকায় গৃহপালিত পশু পাখি নিয়ে আমরা খুব বিপদে আছি। আমাদের থাকার কোনো জায়গা নেই। ক্ষেতের ফসলও তলিয়ে গেছে। এখন পর্যন্ত কেউ সাহায্য দিতেও আসেনি। সরকারের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের খাবার, শুকনো কাপড়, পাটি সহ বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দিচ্ছে নানা সংগঠন। প্রত্যন্ত এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের পক্ষ থেকে তালিকা করে ত্রাণ বিতরণের পরামর্শ স্বেচ্ছাসেবীদের। যেসব এলাকা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না। তাছাড়া বন্যা দুর্গতদের কি ধরনের জিনিস বেশি প্রয়োজন তা নিয়েও কেউ ভাবছে না। সরকারের বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলেও একই চিত্র। বন্যায় প্লাবিত হয়েছে সেখানকার বাড়িঘর, রাস্তাঘাট। এদিকে বন্যায় দুর্ভোগে পড়েছেন পাকিস্তানের করাচির বাসিন্দারাও। পানিতে নিম্নাঞ্চলের পাশাপাশি তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট ও বাড়িঘর। 3 দিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পুকুর, ডোবা তলিয়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট। এভাবে বৃষ্টি হতে থাকলে গোটা দেশ উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হবে।
চলমান পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এতে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি বাসিন্দাদের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির ইস্ট নুসা তেঙ্গারা ও বালি প্রদেশে এ পর্যন্ত কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে প্রধান সড়কগুলো, ডুবে গেছে বাড়িঘর। এতে দেশটির বাসিন্দাদের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন ঘুরতে যাওয়া পর্যটকরাও। নাসরিন রুমি, সময় সংবাদ। অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন এয়ারের নকশা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী আবিদুর চৌধুরী। 2019 সাল থেকে তিনি অ্যাপলের শিল্প ডিজাইনার হিসেবে কাজ করছেন। ছাত্র জীবনে আবিদুর রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন বলে জানা গেছে। অ্যাপলের নতুন আইফোন এয়ারকে ভবিষ্যতের একটি টুকরো বলে অভিহিত করেছেন তিনি। সম্পূর্ণ টাইটানিক ধাতুতে মোড়া এই ফোনের 256 জিবি মডেলের দাম $999 মার্কিন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নেপালের সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক। সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে চায় আন্দোলনকারীরা। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। এবং যুক্তরাষ্ট্রের ইউটায় আত্মাইয়ের গুলিতে নিহত ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ক। তদন্তে FBI। রাজনৈতিক হত্যাকাণ্ড, দাবি রিপাবলিকান দলের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।